বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দীর্ঘ 13টি বছর বাংলাদেশের সাংবাদিকদের পাশে থেকে প্রতিনিয়ত তাদের দুঃখ দুর্দশা, তাদের অধিকার দাবি এবং মর্যাদা রক্ষার যে 14 দফার আন্দোলন, এই 14 দফার আন্দোলনকে নিয়ে মাঠে কাজ করার সৌভাগ্য হয়েছে। তিনি সুস্থভাবে এই কাজ করার সুযোগ দিয়েছেন, এজন্য মহান রাব্বুল আলামিনের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই দিনে গভীর শ্রদ্ধা জানাচ্ছি এই সংগঠনের সাথে দীর্ঘদিন ধরে যারা আমাদের পাশে ছিলেন, যারা আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন, তাদের প্রতি, তাদের রূহের প্রতি মাগফিরাত কামনা করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি যারা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত 14 দফা দাবির সাথে ঐক্যবদ্ধ থেকে কাজ করে চলছেন। তাদের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং যারা এই সংগঠনের সাথে আগামীতে যুক্ত হবে তাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই 14 বছর পদার্পণের এই শুভক্ষণে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, আপনাদের উত্তরোত্তর সাফল্য এবং মঙ্গল কামনা করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা সেই দুপুর বেলা 3টা থেকে এ পর্যন্ত আপনারা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের আশার বাণী শুনেছেন, তাদের কথা শুনেছেন, তাদের বক্তব্য শুনেছেন। আমাদের এই সংগঠনটি আমরা প্রকৃতপক্ষে সাংবাদিকদের হয়ে সাংবাদিকদের বিপদে আপদে পাশে থেকে আমাদের একটি মিশন এবং ভিশন নিয়ে আমরা কাজ করে যাচ্ছিলাম, কিন্তু নানা কারণে দীর্ঘ এই 13 বছর ধরে নানা চড়াই উতরাই পেরিয়ে হামলা মামলার মধ্য থেকে, নানা চক্রান্ত ষড়যন্ত্রের মধ্য থেকে এই বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম 14 বছরে পা দিচ্ছে। আমি এই মুহূর্তে যারা এখানে অংশগ্রহণ করেছেন এবং আমার বক্তব্য যারা শুনছেন এবং শুনবেন, সকলের প্রতি আমি আহ্বান জানাবো, এদেশের সাংবাদিকদের যে অতীত ঐতিহ্য, এই ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বদ্ধপরিকর। আমরা সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছি। সাংবাদিকদের দাবি আদায়ের জন্য, মর্যাদা রক্ষার জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করে যাচ্ছি। কিন্তু দুর্ভাগ্য এবং পরিতাপের বিষয় যে আমাদের সাথে, আমাদের এই কার্যক্রমের সাথে অনেকেই যুক্ত হয়ে মূল যে জায়গা থেকে তারা বিচ্যুত হয়ে যায়, অর্থাৎ আমাদের কমিটমেন্টের অভাব। আমরা কমিটমেন্ট রাখতে পারি না। কমিটমেন্ট না রাখার ফলে আমরা আশাহত হই মাঝে মধ্যে। আমরা সাংবাদিকদের বিপদে আপদে যেভাবে পাশে যাওয়ার কথা আমরা সেটি পারি না। এতে করবে বেশ কয়েকজন বক্তা সেই সাতক্ষীরার তালার ঘটনাকে ফলক বক্তব্য নিয়ে এসেছেন। তালার ঘটনাটি আসলে একটি বিচ্ছিন্ন ঘটনা ছিল, এবং এই বিচ্ছিন্ন ঘটনার মধ্য থেকে আমরা গোটা সাংবাদিক জাতিকে দায় মুক্ত করার জন্য আমরা সাতক্ষীরার তালা, ওই সাংবাদিক কামরুজ্জামান টিপুর সাতক্ষীরা আমরা গিয়েছিলাম গোটা দেশের সাংবাদিকদেরকে দায় মুক্ত করার জন্য।
অর্থাৎ 10 দিনের সাজাপ্রাপ্ত হয়ে 6 দিন তিনি কারাদণ্ড ভোগ করেছেন। আর 4 দিন শেষ হয়ে গেলে এই যে কারাদণ্ডের একটি কি বলে এই অভিশাপ, এটা গোটা জাতি গোটা সাংবাদিককে মাথায় নিয়ে বেরাতে হতো যুগান্তর। কেন? যেহেতু ভ্রাম্যমাণ আদালত 10 দিনের কারাদণ্ড দিয়েছে, তিনি 6 দিন তিনি কারাদণ্ড ভোগ করেছে। তার স্ত্রী ওখানকার উপজেলা পরিষদে চাকরি করছেন। চাকরি করার সুবাদে ওখানকার যে কর্মচারীরা তাকে বুঝিয়েছিল যে তুমি ইউনোর বিরুদ্ধে যদি আপিল করতে চাও তাহলে সরাসরি তোমার স্যারের বিরুদ্ধে আপিল করা হয়, তোমার স্যারের আদেশকে অমান্য করা হয়। যার ফলে তিনি স্বামীর এই কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করতেও তিনি যাননি। আমরা ওখানে গিয়ে তাকে ফোর্স করে ওখানে নিয়ে আসি, আবার তিনি পালিয়ে তার তালাতে চলে যায়। পরে আইনজীবীর সাথে আলাপ আলোচনা করে আমি নিজে বাদী হয়ে ওখানে আপিল করি, জেলা প্রশাসনের সাথে কথা বলি এবং তাৎক্ষণিক তাকে জামিনের সকল কার্যক্রম তারা করেন। যে কারণটি ছিল যদি 10 দিন পার হয়ে যেত তাহলে তার সাজা ভোগ করে তিনি বেরিয়ে যেতেন। এখানে আর আপিলের কোনো বিষয় ছিল না এবং এখানে তার যে এই বিষয়টা, এই কারাদণ্ড, এটি আজীবন আমাদের এই গোটা বাংলাদেশের সাংবাদিকদেরকে অভিশাপ হিসেবে বয়ে বেড়াতে হতো। আমাদের সাংবাদিকরা মাঠ পর্যায়ে সরজমিনে যেত, বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান তারা বলতো যে সাতক্ষীরার ঘটনা আপনার মনে আছে কিনা, ওই সাংবাদিককে বলতো যে সাতক্ষীরার ঘটনা যদি মনে থাকে তাহলে তদন্ত দরকার নেই, আপনারা যান চলে যান। তাই কিন্তু এভাবেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কিন্তু কারাদণ্ড দেওয়া হবে। তো আজকের সেই সাতক্ষীরার ঘটনাটি একটু উদাহরণ। এরকম বিভিন্ন বিষয়ে নির্যাতন, হামলা, মামলার ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উজ্জ্বল উদাহরণ রয়েছে। সেদিকে না যাই, আমাদের আজকের এই সাধারণ সভায় আমাদের যে বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত ছিল সেটা আমাদের অধিকাংশ নেতা কর্মী কিন্তু সেদিকে যাননি। আমি আপনাদের কাছে এই সংগঠনের ভিতটাকে মজবুত করার জন্য আপনাদের কাছে আমার আহ্বান ছিল যে এই সংগঠনটাকে আপনারা মজবুত করেন। এই সংগঠনটি যদি মজবুত থাকে, এই সংগঠনটি যদি বাংলার মাটিতে বেঁচে থাকে, তাহলে এদেশে একজন সাংবাদিকও মিথ্যা মামলা এবং হামলার শিকার হবেন না, এটি আমরা নিশ্চিত বলে দিতে পারি। কিন্তু বন্ধুরা, নানা চক্রান্ত ষড়যন্ত্রের ফাঁদের মধ্য থেকে আমাদের এই পর্যন্ত আসা, এখনো কিন্তু আমাদের পেছনে চক্রান্তকারীরা বসে নেই। কারণ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এই সংগঠনটি যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মাঠ পর্যায়ে সাংবাদিকদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, একটি সুনাম ঐতিহ্য অর্জন করেছে, এটি আমাদের দেশে অগণিত সাংবাদিক সংগঠন দোকান রয়েছে। সেই কোন দোকানে কিন্তু সাংবাদিকদের বিপদে আপদের পাশে দাঁড়ায় বলে আমার মনে হয় না। আমার অনুরোধ এবং আহ্বান থাকবে, আপনারা সাংবাদিকদের সুরক্ষা দেওয়ার নামে, তাদের সংগঠিত করার নামে যে দোকানগুলো খুলেছেন, এই দোকানগুলো প্রকৃতপক্ষে যেন সাংবাদিকদের বিপদে আপদে কাজে আসে, তাদের বিপদে আপদে আপনারা পাশে দাঁড়ান। খামাখা নাম কষ্টে দোকান খুলে সাংবাদিকদের বাধাগ্রস্ত করবেন না, তাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করবেন না, এটি আমার অনুরোধ। প্রিয় বন্ধুরা, নানা অপ্রতুল অবস্থার মধ্যে থেকে, নানা প্রতিকূলতার অবস্থার মধ্যে থেকে আমাদেরকে এ পর্যন্ত আসতে হয়েছে। আজকের যে এই আয়োজনটি, এই আয়োজনে হাতে গোনা কয়েকজন আমাদের নেতৃবৃন্দ এই আয়োজনকে সফল করার জন্য কাজ করেছেন। আজকের এই আয়োজনটি যাতে আপনাদের নিজের মনে করে, আপনি বিএমএসএফ এর সদস্য, এই বিএমএসএফ এর এই আয়োজনকে সফল করার জন্য আপনি আপনার জায়গা থেকে যদি দায়িত্ব পালন করতেন,
তাহলে কিন্তু এই আয়োজনটা আরো অনেক সুন্দর হতো, অনেক সুন্দর হতো। আমি গতকালকে আমার কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আমার বসে বলেছিলাম যে এখানে আসে আমাদের সাংবাদিকরা, এই যে আমাদের বিএমএসএফ নামক যে একটি তরী, এই তরীটি সমুদ্র যাত্রা মানে 14 দফা দাবি আদায় বাস্তবায়ন করা মানে হচ্ছে সমুদ্র যাত্রা সফল করার সমান। এই 14 দফা দাবি বাস্তবায়ন কিংবা আদায় করা সমুদ্র যাত্রার মতো। তো আমাদের অধিকাংশ নেতারা বিপদ আপদ মামলা হামলা থেকে রেহাই পাওয়ার জন্য এই তরিটাতে উঠে খামাখা ওজন বাড়াচ্ছে। আমাদের অধিকাংশ নেতা কর্মী এই তরিতে উঠে খামাখা ওজন বাড়াচ্ছে, মানে বর করছে, বর করে নিরিবিলিতে ঘুরে থাকেন, সংগঠনের কোনো কাজে কর্মের সাথে নেই, থাকেন না, যেটা লজ্জার এবং অসৌজন্যতা এবং বেয়াদবির শামিল। আমি আপনাদেরকে অনুরোধ করব এই সংগঠনের সাথে আপনারা যদি থাকতে চান তাহলে আপনাকে দায়িত্বশীলতার মাঝে থাকতে হবে, সংগঠনের কাজে কর্মের সাথে থাকতে হবে, সাংবাদিকদের বিপদে আপদে পাশে থাকতে হবে। এই কাজগুলো যদি আপনারা করতে না পারেন দয়া করে এই বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা, জেলা এবং কেন্দ্রের কোন পর্যায়ের সদস্য পদে আপনাকে থাকার দরকার নেই। আপনি যদি সাংবাদিকদের বিপদে আপনার ঘরের বাহিরে আপনি যেতে না পারেন, আপনার পাশের উপজেলায় যেতে না পারেন, পাশের জেলায় যেতে না পারেন, তাহলে আপনি এই সংগঠন কেন করবেন? এই সংগঠন সাংবাদিকদের সংগঠন। কে আমাদের সদস্য, কে আমাদের সদস্য নয়, সেটি কিন্তু এই 13 বছরে আমরা বাদ বিচার করিনি। আমরা যখনই শুনেছি কোথাও কোনো সাংবাদিক হামলার শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, আমরা সেখানে হয়তো ছুটি গিয়েছি, নয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট করেছি, অথবা গুরুত্বপূর্ণ ইস্যু হলে আমরা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা বিভিন্ন মিডিয়ায় প্রচার করেছি, স্থানীয় প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, আমি আবারও আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাবো, আপনি যদি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য হতে চান বা সদস্য পদ আপনার স্থায়ী রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই সংগঠনের নীতি, নিয়ম, সিস্টেম মেনটেন করে আপনাকে থাকতে হবে। খামাখা এই তরিতে ওজন বাড়ানোর জন্য আসবেন না, খামাখা শেয়ার দখল করার জন্য আসবেন না। আমরা 2018 সালে একটি সিদ্ধান্ত নিয়েছিলাম, জেলা, উপজেলা এবং কেন্দ্রের সমন্বয়ে যে সংগঠনটি অনেক ব্যাপক বিস্তৃতি লাভ করেছে, আপনারা আমাদেরকে আমাদের এই কার্যক্রমগুলোকে পরিচালনার জন্য আমাদেরকে সহায়তা করা দরকার। 3 কমিটি, উপজেলা, জেলা এবং কেন্দ্র, 3 পর্যায়ের নেতৃবৃন্দের সমন্বয়ে আমাদের একটি সিদ্ধান্ত হয়েছিল যে এই কেন্দ্রীয় কার্যক্রমটাকে আমরা কিভাবে মেনটেন করতে পারি। সেক্ষেত্রে জেলা, উপজেলা এবং কেন্দ্র তারা সিদ্ধান্ত এবং মতামত প্রকাশ করেছিল। কেউ কেউ প্রতি মাসে প্রত্যেক সদস্য 50 টাকা, 100 টাকা, 200 টাকা এরকম দিবে। সবশেষ আমি কি বলেছিলাম জানেন? সবশেষ বলেছিলাম আপনাদের এই ভালোবাসা বিএমএসএফ এর আগামী দিনের পাথর, এই 50, 100, 200 টাকা প্রতি মাসে আপনাদের দেওয়ার দরকার নেই। বলেছিলাম মাত্র 10 টাকা দিয়ে প্রতি মাসে জেলা, উপজেলার সদস্যরা প্রতি মাসে 10 টাকা, অর্থাৎ বছরে 120 টাকা এই কেন্দ্রীয় কার্যক্রম অর্থাৎ বিএমএসএফ কে পরিচালনার জন্য 10টি টাকা সিদ্ধান্ত হয়েছিল 18 সালে। সেখানে মাত্র 3টা শাখা আমাদেরকে 5400 টাকা, 5400 টাকা আমাদের এই 10 টাকা হারে প্রদান করেছিল। এরপরে এই 3টি শাখা আমাদের 5400 টাকা প্রদান করার পরে পরবর্তী সময়ে আমাদের সংগঠনের কেন্দ্রীয়
ভাবে একটা যুদ্ধের দামামা বেজে ওঠে। আপনারা অনেকেই জানেন তৎকালীন সময়ে এই সংগঠন এবং আমাকে সহ আমাদের নেতা কর্মীদের নিয়ে নানা ধরনের প্রপাগান্ডা তৈরি করা হয়েছিল। সেখানে উল্লেখ করা হয়েছিল যে বিএমএসএফ এর চাপর সারা দেশের সাংবাদিকদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে আমার নিজের বাড়িতে আমি 5 তলা বিল্ডিং করেছি। আমি আমার বিরুদ্ধে 2 ডজন মামলার ওয়ারেন্ট, আমি আমার নিজ এলাকা জালাবাড়িতে যেতে পারি না। অগণিত অভিযোগ প্রপাগান্ডা আমার সেই সাংবাদিক সহযোদ্ধা বন্ধুরা করেছিলেন, কিন্তু আমার বিরুদ্ধে সারা দেশে একটা জিডিও ছিল না। আমার বাড়িতে আমার বাবার সেই 70 বছর আগের টিনের ঘর, সেটা থেকে এখন পানি পড়ে, আমি মেরামত করার সুযোগ পাইনি। আমি 1% জমি কোথাও কিনিও নাই বা আমার ওভাবে কিছু নেইও। প্রতিনিয়ত এই সংগঠনের পেছনে আমার অর্থ ব্যয় হচ্ছে, কিন্তু আমার বন্ধুরা তৎকালীন সময়ে লক্ষ কোটি টাকা প্রসঙ্গ তুলেছিল। সব মিলিয়ে যে বিষয়টি গত বছরের একটি হিসাব আপনাদেরকে উপস্থাপন করি। গত বছর 29 সেপ্টেম্বর হোটেল পুষ্পধাম রেস্টুরেন্ট একটি বৈঠক হয়েছিল। শতাধিক কেন্দ্র, জেলা, উপজেলা নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছিলেন। সেখানে এক বছরের আয় ব্যয়ের হিসাব আমরা উপস্থাপন করেছিলাম। সেই আয় ব্যয়ের মধ্যে আমাদের এক বছরে ব্যয়ের পরিমাণ ছিল 3,54,000 টাকা এবং আয়ের পরিমাণ ছিল 1,04,000 টাকা। অর্থাৎ 29 সেপ্টেম্বর 2024 তারিখে ওই পর্যন্ত 3,54,000 টাকা খরচ এক বছরে এবং আয়ের পরিমাণ ছিল 1,04,000 টাকা, অর্থাৎ 2,56,000 টাকা ব্যয় নিয়ে আমাদের এই অক্টোবর থেকে এই জুলাই অর্থাৎ 10 মাস, এই 10 মাসে সংগঠনের পেছনে ব্যয়ের পরিমাণ হলো 2.5 লক্ষ টাকা। এই 2.5 লক্ষ টাকার ভিতরে সংগঠনের জেলা, উপজেলা এবং কেন্দ্র থেকে আয়ের পরিমাণ 30 থেকে 40,000 টাকা। এই জুলাই তো পিছনে অক্টোবর, অর্থাৎ 24 সালের অক্টোবর থেকে এই জুলাই এ পর্যন্ত সংগঠনের আয়ের পরিমাণ হলো, সংগঠনের সদস্যদের যে আয় সদস্য ফি এটি যেটি প্রদান করেছে তার পরিমাণ 30 থেকে 40,000 টাকা, অর্থাৎ 2 লক্ষ টাকার অধিক এই 10 মাসে সংগঠন দেনা গত বছরের 2,52,000 টাকা, অর্থাৎ 4.5 লক্ষ টাকা। এই 13 বছরে 50 লক্ষ টাকার মতো আমি ব্যক্তিগতভাবে এই সংগঠনের পেছনে নানাভাবে ব্যয় করেছি। সংগঠনের স্বার্থে অফিস ভাড়া থেকে শুরু করে হাজার টাকা, আমি সেদিকেও যাচ্ছি না। আমি জানি এই সংগঠনের পেছনে আমার কোন উপজেলা কমিটির সদস্য, কোন জেলা কমিটির সদস্য, কোন কেন্দ্রের কোন নেতা, আমার ট্রাস্টি বোর্ডের কোন মেম্বার কয় টাকা এই সংগঠনকে ফান্ড করেছে আমি জানি। আমি এই সংগঠন দেনা আছে সেদিকেও যাও না, সেই দেনার টাকা আমি চাইবো না। আমি চাচ্ছি এই সংগঠনটি যদি সাংবাদিকদের স্বার্থ, অধিকার এবং মর্যাদা রক্ষার পক্ষে কথা বলে কিনা সেটা আমি আপনাদের কাছ থেকে নিতে চাই। এই সংগঠনটি সাংবাদিকদের স্বার্থ, অধিকার এবং মর্যাদা রক্ষার জন্য কথা বলে কিনা, যদি বলে থাকে তাহলে এই সংগঠনটি পরিচালনার জন্য যারা আসবেন তাদেরকে অবশ্যই সাংবাদিক বান্ধব হতে হবে, তাকে অবশ্যই দায়িত্বশীল সাংবাদিক হতে হবে, তাকে অবশ্যই সাংবাদিকদের বিপদ আপদে পাশে দাঁড়াতে হবে। আপনারা কেন্দ্রের নেতা, আপনারা ট্রাস্টি বোর্ডের সম্মানিত সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদের নেতা, আমি ট্রাস্টি বোর্ডকে নিয়েও কথা বলবো যে আপনাদের ভূমিকা এই সাংবাদিকদের সপক্ষে এই বিএমএসএফ কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কি ভূমিকা রয়েছে। আমরা ট্রাস্টি বোর্ডকে সর্বোচ্চ বোর্ড হিসাবে ট্রাস্টি বোর্ডকে প্রাধান্য দিয়ে আমরা এই সংগঠনটি পরিচালনা করে যাচ্ছি। কিন্তু আমাদের এই ট্রাস্টি বোর্ড নামে মাত্র এই বোর্ডটি, এই বোর্ডের সাথে যারা রয়েছে অধিকাংশ এই সংগঠনের খোঁজ খবর নেন না, সাংবাদিকদের বিপদে আপদে তারা পাশে আসেন না, তাহলে এই বোর্ড বিএমএসএফ এর কি উপকারে আসবে? আমি আপনাদেরকে বারবার অনুরোধ করেছি আপনারা আসুন, আপনারা বসুন, বিএমএসএফ কে কিভাবে এগিয়ে নেওয়া যায় সে ব্যাপারে আপনারা পরিকল্পনা করুন।
আপনারা আসেন না, আপনারা ট্রাস্টি বোর্ডের মেম্বার হয়ে গেছেন, মহাভারত উদ্ধার করে ফেলছেন। তো কেন ভাই? আপনারা কেন্দ্রের নেতা, কেন্দ্রের পদ নেওয়ার পরে বাড়ি গিয়ে যে আপনারা ঘুমাচ্ছেন, আপনার নিজ জেলার কমিটির খবর নাই, আপনার নিজ জেলার উপজেলার কমিটির খবর নাই, পাশের জেলায় একজন সাংবাদিক হত্যার শিকার হলো কিংবা হামলার শিকার হলো, মামলার শিকার হলো, আপনার ভিতরে কোনো ফিলিংস নেই। কিসের নেতা আপনি? কিসের নেতা? আপনার বলে একটি ঘটনা, একজন সাংবাদিক নির্যাতনের ঘটনা আপনি কেন্দ্রকে জানাবেন না, আপনি নেতা। বাহ, উনি চুক্তিবদ্ধ হয়ে গেছে সংগঠনের কাছে, ওনার জানানোর দরকার নাই, ওনার সংগঠনেরও দরকার নাই, কিন্তু উনি নেতা, আজীবনের নেতা। এটা কোনো কথা? তাই আপনাদের প্রতি আমার বিনীত করজোরে বিনতি, আজকের এই 14 বছরের এই শুভক্ষণে আপনারা যদি সংগঠনকে ভালোবাসেন, সংগঠনের কল্যাণে যদি আপনি নিবেদিত হতে চান, তাহলে আপনাকে কাজ করতে হবে। আপনাকে এই সংগঠনের আয় ব্যয় হিসাব দেখতে হবে, এই সংগঠনের চিন্তা চেতনার সাথে আপনাকে থাকতে হবে। নাম পাওয়া পদ দখল করে এই সংগঠনের তৈরি ভারী করতে আসবেন না। এখানে আপনাদের কারণে অনেকের কার্যক্রমে ব্যাঘাত ঘটে। আপনার জায়গাটি ছেড়ে দেন, নতুন প্রজন্মকে এখানে আসতে দেন, তারা কাজ করবে, বিএমএসএ এগিয়ে যাবে। আমি অনেক কথা বলে ফেলছি, হয়তো কেউ ব্যক্তিগতভাবেও নিতে পারেন, দয়া করে ব্যক্তিগতভাবে নেবেন না। ব্যক্তিগতভাবে নিলে আমি আরো গভীরে যেতাম, আমি সেদিকেও যাইনি। আজকের এই আয়োজনটি সফল করার জন্য যে যার জায়গা থেকে যে অল্প কজন হাতে গোনা, এখানে অনেকের চেহারা আপনারা দেখতেছেন, কিন্তু এই আয়োজনটি সফল করা এমনিতে তো হয়নি। আপনারা শত শত কিলোমিটার দূর থেকে এখানে অংশগ্রহণ করেছেন, হেঁটে আসেননি, কেউ গাড়িতে এসেছেন, কেউ লঞ্চে এসেছেন, কেউ ট্রেনে এসেছেন, টাকা খরচ করে আপনারা আয়োজনটি সফল করার জন্য আপনারা এসেছেন বিদায় আমাদের আয়োজনটি সফল হয়েছে। কিন্তু আমাদের